বুয়েটের শিক্ষক এনায়েত চৌধুরী হচ্ছে বর্তমান সময়ের এক ডিজিটাল রাজাকার। যখন স্বৈরাচার সরকারকে পদত্যাগ করানোর জন্য স্টুডেন্টরা প্রবাসীদেরকে হুন্ডি ব্যবহারের অনুরোধ করেছিল, তখন এই এনায়েত চৌধুরী তার বিভিন্ন ভিডিওতে সরাসরি কিভাবে দেশে টাকা পাঠাতে হয় তার বৈধ চ্যানেল বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করেছিল। এর মাধ্যমেই বোঝা যায় এনায়েত চৌধুরীর সরকার পতনের কোনো অবদান তো নেই, বরং সাধারণ মানুষরা তার কাছে সম্পূর্ণ একটা ব্যবসার অংশ। তাই দেশের এই ক্রান্তি মুহূর্তেও তিনি তার ব্যবসার কথা ভুলে যান। তাহলে আপনি কাকে রাজাকার বলবেন? এই এনায়েত চৌধুরী কি বর্তমান সময় ডিজিটাল রাজাকার নয়? অন্যান্য বিভিন্ন নামধারী ইনফ্লুয়েন্সাররা যেভাবে পোল্টি নিয়েছে, এনায়েত চৌধুরীও ঠিক একইভাবে পোল্টি নিয়েছে। এই তো যতদিন স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, তখন স্বৈরাচার সরকারকে তেল দেওয়ার জন্য উনি নিজে স্বয়ং পদ্মা সেতু নিয়ে একটা বই লেখেন। এছাড়া স্বৈরাচার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তার ভিডিও চ্যানেল ব্রাউজ করলেই দেখা যায়। ঠিক সরকার পতনের পর পোল্টি নিয়ে উনি সরকারি বিভিন্ন দোষ এবং দূষণ নিয়ে কন্টেন্ট তৈরি করা শুরু করেন। এই এনায়েত চৌধুরী বিভিন্ন দুর্নীতির কোনো নিউজ তো প্রচার করেননি, বরং কি কারণে বিভিন্ন প্রজেক্টের বাজেট বেড়েছে সেই সব নিয়ে উনি ওনার ভিডিওতে আলোচনা করত। বিভিন্ন এমপি মন্ত্রীদের প্রজেক্ট নিয়ে কাজ করত। বিভিন্ন স্বৈরাচার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে চেয়ে ভিডিও বানাতো। স্বৈরাচার সরকারের পা চাটার যত প্রকার অ্যাঙ্গেল ছিল, তার প্রত্যেকটা অ্যাঙ্গেলেই দালালকে দেখা যায়। ইদানিং এই শিক্ষকের কথাবার্তা শুনলে মনে হচ্ছে উপরে স্বৈরশাসক বিরোধী কথা বললেও ভিতরে ভিতরে তাদের হয়েই কাজ করছে। এই তো কিছুদিন আগে উনি একটা ভিডিও বানালেন এমপির আমলে যত পাপ এবং দোষ। সেই ভিডিওতে অনেক মিথ্যা ইনফরমেশন দিয়ে উনি কি বুঝাতে চেয়েছে সেটা আসলে প্রশ্নবিদ্ধ। ওনার এই ভিডিওর প্রত্যেকটা উত্তরে আমি দিতে পারতাম, কিন্তু আমি কোনো ভিডিওতে রাজনৈতিক আলাপে যেতেই চাচ্ছি না। কিন্তু এই সময়ে এসে ওনার মতন একজন বুয়েটের শিক্ষকের এই ধরনের কন্টেন্ট বানালে প্রশ্ন ওঠে, তাদের চক্রান্তে, তাদের ইন্ধন উনি এই ধরনের কন্টেন্টগুলো এই মুহূর্তে বানাচ্ছে। বিএনপিকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ভালো কথা। একটা দল পরিচালনা করতে গেলে তার দোষ গুণ থাকবেই, কিন্তু এই স্বৈরাচার সরকারের যেমন আয়নাঘর ছিল, সেটা কি বিএনপি সরকারের সময় ছিল? এই স্বৈরাচার সরকার যেমন হেলিকপ্টার থেকে গুলি মেরেছিল, সেটা কি বিএনপি সরকার করেছিল? বিএনপি সরকারের আমলে কি আন্দোলনে 2 সপ্তাহে 1000 মানুষ মারা গিয়েছিল? স্নাইপার দিয়ে গুলি করা হয়েছিল? সরাসরি বুকে গুলি করা হয়েছিল? বাংলাদেশকে ভারতের স্বার্থে ব্যবহার করা হয়েছিল বিএনপির আমলে? তখন কি ভারত কোনোভাবে বাংলাদেশের কোনো কিছুতে হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল? চেষ্টা করেও সফল হয়েছিল? অনেক টাকা পাচার সে সময় হয়েছিল, কিন্তু কোনো গুমের ঘটনা হয়েছিল? কোনো কারণে হুটহাট ইন্টারনেট বন্ধ করার কোনো ঘটনা ঘটেছিল? কোনো সাংবাদিক, মিডিয়া অ্যানালাইসিস্ট, কোনো জ্ঞানী ব্যক্তি, বিজ্ঞ ব্যক্তি হ্যারাসমেন্টের শিকার হয়েছিল? এই ধরনের বড় বড় মানুষজন, বিচারপতি, জ্ঞানী গুণী ব্যক্তি, সাংবাদিকরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল? কোনো সেনা অফিসারকে গুলি করে মেরে ফেলা হয়েছিল? বড় বড় আলেম ওলামা কথা বলতে ব্যর্থ হয়েছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল? উনি বিভিন্ন অ্যানালাইসিস ভিডিও বানায়। উনি যদি ন্যায়ভাবে ভিডিওটা বানাতো, তবে ভিডিওটা অন্যরকম হতো। ওনাকে রাজনৈতিক ভিডিওতে মানায় না। উনি রাজনৈতিক ভিডিও করেছেন নিশ্চয়ই কোনো স্বার্থে, কারো ব্যক্তি স্বার্থে, অথবা কারো ইন্ধন। কার ইন্ধন, উনি কাদের হয়ে কাজ করেছে এতদিন, সেটা তার প্রোফাইল, তার আইডি, তার ইউটিউব চ্যানেল দেখলেই আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তো কিছুদিন আগেই একজন শিক্ষক, খুব সম্ভব কুয়েট ইউনিভার্সিটির একজন শিক্ষক, টিকটক করতে বলে স্টুডেন্টরা আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করিয়েছিল। এখন কথা হচ্ছে, এইরকম একজন ডিজিটাল রাজাকার কিভাবে বুয়েটের মতন তো গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটা ইউনিভার্সিটিতে বহাল তবিয়তে চাকরি করতে পারে? স্টুডেন্টদের কি ন্যূনতম শিরাদার হচ্ছে না যে এই ধরনের একজন রাজাকার বুয়েটের মতন একটা ইউনিভার্সিটিতে কিভাবে থাকতে পারে? বুয়েটের ছাত্র সমাজকে এর বিষয়ে ইমিডিয়েট পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বুয়েটকেও এই ব্যক্তি ইন্ডিয়ার আত্মর ঘরে নিয়ে যেতে পারে। হয়তো ঠিকঠাকভাবে তদন্ত করলে বুয়েটে যে আরেকবার ছাত্র রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল, এর পিছনে এই লোকের ইন্ধন থাকলেও থাকতে পারে। এই বিষয়ে হয়তো আমি জানি না, তদন্ত করলে হয়তো বের হয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।